ওয়েলকাম মাই ইংলিশ বুক এবিবি। আজ আমি তোমাদের ক্লাস 11-এর কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে পোয়েমটা আছে এই পোয়েমটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। প্রতিটা লাইনের বাংলা মিনিং, তার অ্যানালিসিস, তার এক্সপ্লেনেশন এবং কি কি কোয়েশ্চেন্স আসতে পারে এই জায়গা থেকে সেটাও আলোচনা করব। তো তোমাদেরকে রিকোয়েস্ট করা হবে যে তোমরা এই ভিডিওটা টিল এন্ডে তোমরা দেখবে, কারণ যদি খাপছাড়া করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু লাইন তোমাদের মিস হয়ে যাবে। যতটা পারবো সহজ সরল ভাষায় তোমাদের কাছে এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হবে। সো এই যে কবিতাটা আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তো নামটা শুনেই বুঝতে পারছো যে একটা ব্রিজের কথা বলা হয়েছে, আপন ওয়েস্টমিনিস্টার। সো ওয়েস্টমিনিস্টার ব্রিজটা হচ্ছে কি লন্ডনের একটা ব্রিজ, যেটা এখনো আছে, একটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন লন্ডনের মধ্যে। যারা যায় ঘুরতে, পর্যটনে যায়, তাদের জন্য একটা সবচেয়ে বড় একটা আকর্ষণ বলতে পারো ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এই যে কবিতাটা লেখা হচ্ছে কিন্তু 1802, 3 সেপ্টেম্বর। তার মানে আজকের লন্ডনের যে চেহারাটা আমরা গগনচুম্বী যে অট্টালিকা আমরা দেখতে পাই, সেই গগনচুম্বীর অট্টালিকার মতো নয়, সেটা অনেকটাই পুরানো লন্ডন। সেই লন্ডন যখন সবে রাইজিং করতে শুরু করেছে, চারিদিকে একটা রিভলিউশন স্টার্ট হয়ে গেছে এবং এখানে প্রচন্ড রকম কলকারখানা স্টার্ট হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা আমরা ধরি, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু স্টার্ট হয়েছে এই সময়গুলো থেকে। এবং তখন কি হচ্ছে যে নেচারের যে কন্ডিশনটা ছিল, সেই নেচারের কন্ডিশনটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হতে শুরু করেছে। মানুষ তখন কি হচ্ছে ম্যানমেড দেখে বেশি বেশি করে আকৃষ্ট হয়ে পড়ছে। তো এই কবিতা লিখছেন কে? লিখছেন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ কে? উনি হচ্ছেন, ওনাকে যেটা বলা হচ্ছে নেচার পোয়েট এবং প্রাইস্ট অফ নেচার বলা যেতে পারে ওয়ার্ডসওয়ার্থকে। এবং ওয়ার্ডসওয়ার্থ কি? ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্যান্থিজম বলে একটা যেটা মানে নেচারকে ভালোবাসা, নেচারকে পুজো করা। সেই নেচারকে নিয়ে ওনার যত কবিতা, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো আজকের এই কবিতাটা পুরোপুরি যেন নেচার থেকে একটু বাইরে বেরিয়ে এসেছেন এবং এখানে লন্ডন সিটিটাকে উনি বেশি বেশি করে রিপ্রেজেন্ট করেছেন। তার মানে এখানে কোথাও যেন একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ডসওয়ার্থকে। তবুও আমি বলবো এই কবিতাটা যদিও লন্ডন সিটিকে নিয়ে, কিন্তু এখানেও কিন্তু দেখবো আমরা নেচারকেই উনি আবার রিপ্রেজেন্ট করেছেন নিজের কবিতার মাধ্যমে, নিজের লেখনীর মাধ্যমে। তো ওয়ার্ডসওয়ার্থ যখন আমরা বলবো তখনই আমরা একটা কথা আমরা বলবো যে রোমান্টিক এরা। এই যে রোমান্টিক এরা বললাম, কারণ ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় যে রোমান্টিক পোয়েট। এই যে রোমান্টিসিজম বা রোমান্টিক এরাটা মেইনলি 1790 থেকে 1850 এই পর্যন্ত একটা ডিউরেশন আমরা দেখতে পাই। এই সময় বড় বড় কবির আমরা নাম জানতে পারি, যেমন ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ তো আছেই, বাইরন, কোলরিজ, শেলি। ওকে, তো এইরকম কবিতা বা আরো জন কিটস, এইসব কবিতা বা এইসব কবি বা এইসব পোয়েট আমরা দেখতে পাবো এই রোমান্টিক এরার মধ্যে। তা বুঝতে পারছো যে একটা দারুণ একটা সময় যাচ্ছিল জানো এই রোমান্টিক এরার মধ্যে। এবার এখন প্রশ্ন আসছে, এই যে রোমান্টিক এরা বললাম, এই রোমান্টিক এরার বিশেষত্বটা কি, ক্যারেক্টারাইজেশনটা কি? না ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে কি না, এটা হচ্ছে সব সময় হচ্ছে সেলিব্রেশন অফ নেচার। ওকে, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেলিব্রেশন অফ নেচার, আর একটা কি যে হিউজ চেঞ্জ ইন রিলেশন অফ সোসাইটি। এটা একটা বড় একটা ক্যারেক্টারিস্টিক আমরা এর মধ্যে দেখতে পাই। সো হিউজ চেঞ্জ ইন সোসাইটি। তোমাদের আগেই বলেছি আমি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয়ে গেছে এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হওয়ার ফলে যে নেচারকে যে ক্ষতি করা হচ্ছে, এটা কিন্তু এই সমস্ত কবিরা কিন্তু মেনে নিতে পারেনি। তাদের কবিতায় বারবার বারবার তারা কিন্তু এটা ধরেছে। এবং এই যে কবিতাটা বললাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা সম্বন্ধে আরেকটু তোমাদের যদি বলা হয় যে এই যে নামকরণটা, এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই নামটা কিন্তু আগে ছিল না। তো ওয়ার্ডসওয়ার্থ যখন লিখেছিলেন তখন কিন্তু উনি নামটা দেননি। তার নামটা এলো কি করে? মেন ব্যাপারটা যেটা হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থ তার যে বোন ডরোথিকে নিয়ে উনি একবার ফ্রান্সে যাচ্ছিলেন, বুঝতে পেরেছো? তো ফ্রান্সে যেতে গিয়ে ডোভার যাবেন। তো ডোভার যেতে গেলে কোথা দিয়ে যেতে হবে না, ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যেতে হবে। তো যখন উনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে দাঁড়ালেন সকাল 6টা, তো সেই সময়ে লন্ডন শহরের যে সৌন্দর্য, যে বিউটি, সেই বিউটি দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন, স্পেল বাউন্ড হয়ে গেলেন। সো হি ওয়াজ স্পেল বাউন্ড টু সি দ্য বিউটি অফ দ্যাট লন্ডন সিটি
and at that moment he wrote this poem Westminster Bridge. তখন কিন্তু পাবলিশড হয়নি। সো when the poem published, বা এটা বলতে পারো আমাদের যখন এটা সিলেবাসের মধ্যে তোমাদের নিয়ে আসা হলো, then its title was given, that Westminster Bridge. Why its title given? Because he wrote this poem on that spot of Westminster Bridge. ক্লিয়ার হয়েছে তোমাদের এটা, যে কেন ওয়েস্টমিনস্টার ব্রিজটা কিন্তু এখানে নামটা করা হয়েছে। তো ওয়ার্স অফ 1770 টু 1850, একদম বলতে পারো এই সময়কার যতদিন উনি বেঁচে ছিলেন তখন পর্যন্ত মোটামুটি রোমান্টিক এরাটা আমাদের ইংলিশ লিটারেচারের মধ্যে দেখতে পেয়েছি। আজকের এই যে কবিতাটা, তার এখানে তোমাদের বই দেবে ছোট্ট করে একটা দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে, দ্য পোয়েট ইজ টাচড বাই দ্য আনটেইনড বিউটি অফ দ্য মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। তারপরে এই যে কবি দ্য পোয়েট যে ওয়ার্ডসওয়ার্থ আছেন, ইজ টাচড, উনি মানে কি প্রচন্ড রকম ভাবে ওনাকে স্পর্শ করেছিল, কি উনি কি ফিল করেছিলেন, যে বিউটি অফ লন্ডন, সিটি অফ লন্ডন। ইন হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস the pure and peaceful beauty of his city before the bustle and the hurry of the day have started. তো যতক্ষণ না পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবন চর্চা শুরু হচ্ছে, তার আগে পর্যন্ত সেই যে লন্ডন শহরের যে শান্ত স্নিগ্ধতা, সেটাকে কবিকে মুগ্ধ করেছিল, এবং সেই মুগ্ধতাকেই উনি কবিতার মধ্যে ধরেছিলেন। সেটাই হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আর কি বলা হচ্ছে, দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য somnolent beauty of the morning that wraps up the city in tranquility. তো এই যে এতগুলো লাইন বললাম, এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, কি বলতো, মানে ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতাটা কেমন হওয়া উচিত। ওকে, সো উনি একটা ডেফিনেশন দিয়েছিলেন, কি বলেছিলেন উনি বলতো, যে পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of powerful feeling. Okay, poetry is the spontaneous overflow of powerful feeling. এটাও ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন। তাহলে এটাই বুঝতে পারছো যে এই যে পাওয়ারফুল ফিলিং, এটা স্পন্টেনিয়াস। তো কবি যখন যাচ্ছিলেন, সেই যে যখন উনি এই যে বিউটিটা দেখলেন, বিউটিটা দেখে ওনার মধ্যে যে এক্সপ্রেশনটা হলো, তার সে স্পন্টেনিয়াস পাওয়ার ফ্লোটা আমরা এই কবিতার মধ্যে পুরোপুরি ভাবে দেখতে পাই। এবার আমরা শুরু করি কবিতাটা, এবং আরেকটা কথা বলে দিই, যে এই যে কবিতাটা আছে, এই কবিতাটা কি বলা হচ্ছে, যে সনেট বলা হচ্ছে। সো এটা ক্লাসিক্যাল সনেট, পেত্রিচিয়ান সনেট, এবং এই সনেটটা টোটাল কটা লাইন হবে, 8 + 4, 8 + 6 মানে 14 লাইনসের সনেট। 8 + 6, এই যে প্রথম যে 8 লাইনস, এটা একটা নাম দেওয়া হয়, এটাকে কি বলা হয়, অক্টেভ। প্রথম 8 লাইনসকে বলা হচ্ছে অক্টেভ, আর শেষ যে 6 লাইনস সেটাকে বলা হচ্ছে সেস্টেট। ওকে, সো অক্টেভ এন্ড সেস্টেট, এটা মাথায় রাখতে হবে একটু আমাদের, কারণ অনেক সময় এটা আমাদের যখন কোশ্চেন্স আসতে পারে, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। এবং এই যে পুরো কবিতাটা কোন ফরম্যাটে, কি বা কি ফরম্যাটে লেখা হয়েছে, না এ বি বি এ, কি বললাম, এ বি বি এ, আর এটা হচ্ছে এ বি বি এ, ক্লিয়ার। আর এটা হচ্ছে কি সি ডি সি, ডি সি ডি, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি, ডি সি ডি, এই ফরম্যাটে কিন্তু পুরো কবিতাটা আমরা দেখতে পাবো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবার আমরা প্রথমে কবিতাটা একবার ভালো করে পড়ি। ওকে, কি বলা হচ্ছে, Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. The city now doth like a garment wear the beauty of the morning, silent, bare, ships, towers, domes, theatres, and temples lie upon unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Near saw I never failed a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very house seems asleep, and all that mighty herd
is lying still. সেটা হচ্ছে কবিতা। সো এবার আমরা এক্সপ্লেনেশনে যাব লাইন বাই লাইন। এখানে কবি কি বলতে চেয়েছেন, ওকে, কি কি রেটরিক উনি ইউজ করেছেন কবিতাটার মধ্যে, এগুলো কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে আসবে। সো প্রথম লাইনটা কি বলা হচ্ছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। সো আর্থ হ্যাজ নট মানে উনি মুগ্ধ হয়ে গেছেন, সো এতটাই মুগ্ধ হয়ে গেছেন, উনি হাইপারবোল ইউজ করছেন যে কি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার মিনস এখানে বিউটিফুল, মানে পৃথিবীর মধ্যে এত সুন্দর জিনিস বোধহয় আর কিচ্ছু হতে পারে না। তার ওই সময়কার দৃশ্যটা দেখে কবি এখানে বলছেন এটা। সো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। সো এখানে দেয়ার ইজ নাথিং মোর বিউটিফুল অন দি আর্থ দেন দিস। সো দেয়ার ইজ নাথিং মোর বিউটিফুল দেন দিস, যেটা কবি ওই সময়ে দেখেছিলেন 1802 সালে 3 সেপ্টেম্বরে সকাল 6টায়। তারপর কি বলছেন, ডাল উড হি বি of soul who could pass by a sight so touching in its majesty. So এই যে ডাল উড হি বি অফ সোল, এটা কি বলেছে, বোরিং। এটা মেন কথাটা মানে হচ্ছে কি যে বোরিং, যে এত সুন্দর একটা দৃশ্য যদি কেউ এটা দেখে, দেখার পর যদি হি ডাজন্ট গিভ এনি কমেন্টস অন দ্যাট সাইট, তাকে বলতে হবে সত্যি সে একটা বোরিং পারসন, যে এত সুন্দর একটা জিনিস দেখেও কিছু বুঝতে পারলো না, তার মানে মনের মধ্যে কোনো রিপারকেশন হলো না, তাই এটাকে বলতে পারে বোরিং পিপল। সো বোরিং পিপল বলেই তো সে এত কিছু দেখার পরেও তার মধ্যে কোনো রিপারকেশন আসছে না, এটাই কবি এখানে বলতে চেয়েছেন। নেক্সট কি বলা হচ্ছে, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। বলাই হলো এটা যে সাইটটা এতটাই সুন্দর, এতটাই ম্যাজেস্টিক, মানে কি, মানে তার রাজকীয় ভাব ফুটে উঠছে ওই সময়কার দৃশ্যটা, যেটা সবাইকে বা কবিকে প্রচন্ড রকম ভাবে টাচ করছে, মানে মুগ্ধ করে ফেলছে। সেই মুগ্ধতাটা যদি কেউ না দেখে থাকে, হি ইজ এ সাচ এ বোরিং পারসন, সেটাই উনি বলতে চেয়েছেন। তারপর কি হচ্ছে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। সো এখানে একটা সিমিলি ইউজ করা হচ্ছে। কি বলা হচ্ছে, দ্য সিটি নাও ডথ, এই যে ডিওটিএইচ, এটা হচ্ছে কিন্তু একটা পয়েটিক্যাল কথা, মানে আগে ইউজ হতো। তো ডিওটিএইচ মানে হচ্ছে ডাজ, তোমাদের বইও দেওয়া আছে দেখবে, ওল্ড ফর্ম অফ ডাজ পয়েটিক্যাল ইউজ, যেটা এখন বর্তমানে আমরা ব্যবহার করি না। সো দিস সিটি, এটা খুব ভালো করে দেখো এই লাইনটা, দিস সিটি নাও ডথ মানে নাও ডাজ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, মানে এই সময়ে সিটিটা যেন একটা সকালবেলাকার পোশাক পরে আছে, পরিধান করে আছে। কি বলা হচ্ছে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, পোশাক, কি পোশাক, ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, যে পোশাকটা হচ্ছে বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলাকার সৌন্দর্য, ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। ঠিক তখন অবস্থাটা কেমন, না সাইলেন্ট, বের, নিস্তব্ধ, উন্মুক্ত, কেমন, সাইলেন্ট, বের। আর তার সাথে কারা কারা আছে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স and temples lie open unto the fields and to the sky. এবার এখানে কবি কি বলতে চেয়েছেন, so he looking at the city of the London which he sees as wearing the beauty of the morning. What he sees as he looks over London, যে ম্যান মেড থিংস যেগুলো আছে, কারণ এই সমস্ত শব্দ ম্যান মেড থিংস, এই যে শিপস বলো, টাওয়ার্স বলো, ডোমস বলো, থিয়েটার্স, টেম্পলস, সবগুলোই কি ম্যান মেড। নেচারটা কি, নেচারটা হচ্ছে যে এই যে বিউটি অফ মর্নিং, এটা হচ্ছে নেচার। তো তার সাথে সাথে এগুলো কি সব নিস্তব্ধ হয়ে আছে, উন্মুক্ত হয়ে আছে, বেয়ার হয়ে আছে, খালি হয়ে আছে, কারণ তখনও পর্যন্ত সকাল পুরোপুরি হয়নি, তখনও মানুষের আসা যাওয়া শুরু হয়নি, হ্যাসেল ফ্রি লাইফ স্টার্ট বা জার্নি, মানে হ্যাসেল যুক্ত জার্নি তখনও স্টার্ট হয়ে যায়নি, তখনও মানুষের কোলাহল পূর্ণ জীবন শুরু হয়ে যায়নি, তখনও মন্দিরে মন্দিরে, তো মন্দির তো নয় এখানে বলতে চাইছে টেম্পলটা, চার্চ, ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে না, তখনও জাহাজের যে বিপ ধ্বনি সেটাও শুনতে পাচ্ছি না আমরা, তখনও পর্যন্ত আমাদের যে থিয়েটার, সেখানে নাটক শুরু হয়নি, তো মানুষের কোলাহল পুরোপুরি স্তব্ধ হয়ে আছে। এই সৌন্দর্যটা যে ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো ওপেন আনটু, এই যে আনটু, এটাও বলতে পারো একটা, আগে ব্যবহার হতো, এখন একটা ইউজ হয় না।
ওপেন আনটু দ্য ফিল্ড, মানে এরা যেন মুক্ত হয়ে আছে আকাশের মধ্যে, মাঠের মধ্যে। সবটাই হচ্ছে সকালবেলাকার দৃশ্য যেটা কবিকে প্রভাবিত করছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই যে বলছে যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, তখনও যে আকাশটা স্মোকলেস, তখনও কিন্তু ধোঁয়া, কারণ কি যখনই কারখানাগুলো স্টার্ট হয়ে যাবে তখন কারখানাতে কি নির্গত হবে, ধোঁয়া নির্গত হবে। সেই ধোঁয়াটা যখন পুরো অ্যাটমসফিয়ারটাকে, ওয়েদারটাকে ঢেকে ফেলবে, তখন এই যে সকালবেলাকে যে মুগ্ধতাটা যেটা কবি দেখছেন, যেটার সঙ্গে উনি দেখতে পাচ্ছেন যে সমস্ত টেম্পলস, তারপরে তোমার থিয়েটার্স, তারপরে হচ্ছে তোমার টাওয়ার্স, ডোমস, যে গ্লিটারিং হচ্ছে, যেন একটা উজ্জ্বলতা দেখতে পাচ্ছি, সূর্যের আলো যখন তার মধ্যে হালকা পড়ছে, তাদের মধ্যে যে সৌন্দর্যটা বিচ্ছুরিত হচ্ছে সেটা দেখতে পাওয়া যাবে না, কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি স্মোকলেস এয়ার বলে, সকালবেলার সময়টা বলে। সো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এই যে এখানে একটা পার্সনিফিকেশন ইউজ করা হচ্ছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, মানে তখনও পর্যন্ত সূর্য এত সুন্দরভাবে কিরণ দেয়নি। এবার এই কিরণটা কেন ভালো লাগছে, যেহেতু স্মোকলেস এয়ার বলে, তখন এখানে সূর্যকে একটা পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দ্যাটস ইটস পার্সনিফিকেশন। সো ইন ইজ ফার্স্ট, এবার এই যে সূর্যের কিরণটা আর কোথায় দেখতে পাচ্ছি আমরা, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, এবার এটা আরো ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। কোন কোন পাশে ছড়িয়ে দিচ্ছে, সেখানে ভ্যালি, রক অর হিলের মধ্যে। তাহলে আবার এখানে যেন কবি ঘুরে ফিরে আবার নেচারের কাছে ফিরে এসেছেন, নেচারের বিউটিটার সম্বন্ধে উনি বলছেন যে লন্ডন সিটিটা তখনই সৌন্দর্য বেশি বেশি করে পাচ্ছে যখন আমরা এর মধ্যে নেচারটাকে পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছি, তবেই তার সৌন্দর্য বেশি দেখতে পেলাম। নিয়ার স, নিয়ার মিন্স নেভার স, আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এত স্তব্ধতাটা আগে কোনোদিন আমি দেখতে পাইনি। এখানে একটা হাইপারবোলা ইউজ করা হচ্ছে যে এই প্রথম আমার লাইফে এরকম একটা সৌন্দর্য আমি দেখতে পেলাম। মানে কবি নিজেও অবাক হয়ে গেছে যে এত সৌন্দর্য তো লুকিয়ে আছে এর মধ্যে, যেটা এতদিন আমি মিস করে ফেলেছি। সো নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, তার মানে কি এই যে সিটি, এই যে ম্যানমেড যেটা বলা হলো, সিটি ইজ গ্রোয়িং এট দিস পয়েন্ট, এবার গ্রো শুরু হচ্ছে, সেখান থেকে কবির মধ্যে যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, এই চেঞ্জের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্য রিভার গ্লাড অ্যাট হিজ ওন সুইট হুইল, এই যে রিভার, এখানে রিভার সম্বন্ধে কোন রিভারের কথা বলা হয়েছে, অফকোর্স দ্য টেমস রিভারের কথা বলা হয়েছে, কিন্তু এই রিভারকে পার্সনিফাই করা হচ্ছে, মানে এখানে একটা পার্সনিফিকেশন ইউজ হচ্ছে, কারণ দেখো হিজ একটা প্রোনাউন ইউজ করা হয়েছে। সো দ্য রিভার গ্লাইড অ্যাট ইজ ওন সুইট হুইল, মানে রিভারটা নিজের মতো করে সে বয়ে চলেছে। তার মানে এখানে কবি কি আবার সে বারবার নেচারের কাছে ফিরে আসছেন, প্যান্থেসিম যেটা তোমাদের আগে বলেছিলাম, আবার উনি এখানে নিয়ে আসছেন, মানে কবি তার সৌন্দর্যের মধ্যে নেচারের বিউটিটা আবার তার চোখে পড়ছে। মানে লন্ডন সিটিটাকে উনি রিপ্রেজেন্ট করছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কি, পুরোপুরি নেচারের সৌন্দর্য এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ডিয়ার গড দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, এই যে দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, আবার পার্সনিফিকেশন ইউজ হচ্ছে। ঘর কি ঘুমাতে পারে নাকি, ঘর তো ঘুমাতে পারে না, কারণ সারা রাত ধরে ঘরগুলোতে আলো জ্বলেছে। তো ভোরের দিকে কি হয়েছে, ঘরের আলোগুলো বন্ধ হয়ে গেছে, ভোরের আলোগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে নিস্তব্ধতা ছড়িয়ে গেছে চারিদিকে, ঠিক যেন মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে। এবার এখানে আরেকটা কথা বলে দিই, এই যে ডিয়ার গড দ্য ভেরি হাউস ইজ সিম অ্যাসলিপ, এই যে সিম অ্যাসলিপ এটা কি বলা হচ্ছে বলতো, ব্যাপারটা হচ্ছে কি, আমরা ধরে না যে ডেট, এটা মেইনলি যেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, লন্ডন সিটি ইজ ডেট, লন্ডন সিটি পুরোপুরি মৃত হয়ে যাচ্ছে কবির কাছে। কেন না, কবি এই যে তোমাদের বলেছিলাম যে রোমান্টিসিজম, এটা যে রিয়াকশন, কার রিয়াকশন, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের রিয়াকশন ছিল রোমান্টিসিজম। তার জন্যই তারা নেচার, তারা হচ্ছে মিউজিক, তারা হচ্ছে লিটারেরি যে মানে এগুলোকে বেশি বেশি করে রিপ্রেজেন্ট করেছিল এই রোমান্টিক পোয়েমের মধ্যে। তো যখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, কবি কি বলছেন, যেন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয়েছে, মানুষ প্রচন্ড রকম ব্যস্ততা বেড়ে গেছে নিজেদের মধ্যে, সকালে যে যার কাজের জন্য বেরিয়ে পড়ছে, কারোর দিকে কারোর সময় নেই, নেচারকে সময় দেওয়ার সময় নেই, এইটা হচ্ছে যেন লন্ডন সিটিটা মারা গেছে। এটা উল্টো ভাবে কিন্তু উনি বলতে চেয়েছেন। সো দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ,
and all that mighty heart is lying still. এই যে বললাম, এই যে সিম অ্যাজ স্লিপ থেকে পরের লাইনটা কি বলা হচ্ছে, all that mighty heart is lying still. এই যে mighty heart মানেটা কি, মানে এই যে একটা হার্টবিটটা কখন হচ্ছে, যখন সকাল হয়ে যাচ্ছে, সবাই ঘর থেকে বেরিয়ে পড়েছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে, তখন হার্টটা কাজ করতে শুরু করলো। কিন্তু হার্টটা লাইন স্টিল হয়ে যাচ্ছে মানে কি, ডেড, মাইটি হার্ট নট ড্রাম। ওকে, তখন আর কিন্তু হার্টবিট যেটা সেটা থাকছে না। সো লাইন স্টিল, একদম পুরোপুরি শান্ত হয়ে গেছে, লাইন স্টিল হয়ে গেছে, এটাই উনি কিন্তু এখান থেকে বলতে চেয়েছেন। ক্লিয়ার? এটা হচ্ছে খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, আর একটা বলে দিই, এই যে বেয়ারটা বলা হয়েছিল না এখানে, হাউ ক্যান দ্য সিটি বি বেয়ার, একটা সিটি বেয়ার কি করে, উন্মুক্ত কি করে হবে। মেন ব্যাপারটা হচ্ছে যে যখন একটা মানে ওয়ারিং দ্য বিউটি অফ দ্য মর্নিং, মানে সিটি ইজ নেকেড, ভার্জিনাল, অলমোস্ট আনটাচড ক্লিন, এই আনটাচড ক্লিনটাকে উনি এখান থেকে বলতে চেয়েছিলেন ওয়ার্ডসওয়ার্থ। তাহলে এই আরেকটা জিনিস মনে রাখবে, এই যে রোমান্টিক পোয়েট্রি গুলো হয় না, এগুলো খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যাতে প্রতিটা লোক মানে কবিতাটা পড়ে বুঝতে পারেন কবি এখানে কি অনুভূতি তোমাদের কাছে বা পাঠকের কাছে রাখতে চলেছেন। তো আশা করি তোমাদের এই কবিতাটা পড়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে প্রতিটা ফোনেটিক, প্রতিটা টার্ম যে উনি কি বলতে চেয়েছেন, লন্ডন সিটির বিউটিটাকে উনি কিভাবে প্রকাশ করতে চেয়েছেন। তো এখানে কি কি প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে সাবস্টেন্স। যদি তোমার সাবস্টেন্সটাকে খুব ভালো করে জেনে নাও, তাহলে দেখবে এখান থেকে অনেকগুলো কবিতার উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস হচ্ছে আরেকটা কথা, যে উনি লন্ডন সিটি, যে হাউ দ্য পোয়েট describes the beauty of the London city, কিভাবে ডেসক্রাইব করেছেন লন্ডন সিটির বিউটিটাকে। ব্যাস এটাই তো কোশ্চেন হবে, আর কি আসতে পারে এখান থেকে কোশ্চেন। বাকিগুলো তো তোমরা বলেই দিয়েছি, পেট্রিচিয়ান সনেট, কি অক্টেভ, কি সেস্টেট, কি প্যাটার্ন লেখা হয়েছে, কি কি পার্সোনিফিকেশন, সিমিলি, হাইপারবোল ইউজ করা হয়েছে, এবং প্রতিটা ওয়ার্ডের মানেগুলো বা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, সো আমি তোমাদের এই ক্লাসটা শেষ করে নেওয়ার পরে, যখন তোমাদের ক্লাস 11-এ আমি টোটাল প্রোজ এন্ড পোয়েট্রি শেষ করে ফেলবো, তারপর তার কোয়েশ্চেন আনসার গুলোকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো। ওকে, সো তোমরা দেখতে থাকো আমার এই ক্লাস। যদি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা এখন এই ক্লাস দেখেনি, লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করো এই চ্যানেল, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আরো বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।